কোটার মেধা তো এক জিনিস না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগই চূড়ান্ত করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন সেই ভিডিও উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। পবিত্র জাপান বাংলাদেশ থেকে ১ লক্ষ দক্ষ শ্রমিক নেবে, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে দেশের মিডিয়াতে। আগামী ৫ বছর এটা হবে, খবরে সেটা উল্লেখ করা হয়েছে। এবং বরাবরের মতোই যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ যাদের ইনফ্লুয়েন্স আছে অনেকেই এটাকে হেডিং ক্যাপশন দেখে অনেকে ভাবছেন যে বিষয়টা নেগেটিভ, কিন্তু আমি এটাকে পজিটিভে নিচ্ছি। কারণ একটু পেছনে যেতে হবে, তো ভুলে গেছেন নাকি? বর্তমানে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শোনার পরে ইউনূস কিভাবে জালিয়াতি করে ক্ষমতায় বসেছেন তার একটু ছোট্ট বিবরণ। এতদিন সবাই জানতেন যে ইউনূসের সরকার অবৈধ সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে জাহেরটাকে থেকে শুরু করে নাইম ভাই, বড় বড় রাজনীতিবিদরা কিন্তু বড় বিষয় নিয়ে আলোচনা করেছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। কোটার মেধা তো এক জিনিস না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগই চূড়ান্ত করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন সেই ভিডিও উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। পবিত্র ঈদুল আজহার আগেই বিচার শুরু হবে বলেও জানিয়েছেন এই প্রসিকিউটর। এমন সংবাদের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে বিচার কাজ শেষ হবে কবে? শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে, এমন প্রশ্নের জবাব দিতেই অপারগতা প্রকাশ করেন প্রসিকিউটর গাজী তামিম। যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার কাজ শেষ হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা এভাবে রাজাকারের বাচ্চা বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেলিয়ে দেওয়া হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় অভিযোগে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনা সহ ৩ অভিযুক্তের বিরুদ্ধে। শেখ হাসিনা ছাড়া অন্য 2 জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। প্রসিকিউটর গাজী তামিম জানান, শেখ হাসিনার কথোপকথনের 2টি অডিও রেকর্ড এবং জুলাই আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। আর এসব অভিযোগের বিচার পবিত্র ঈদুল আজহার আগেই শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। এই প্রসিকিউটর আরও জানান, প্রথমে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর তারা ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে। এই পর্যায়ে পলাতকদের প্রত্যেকের পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করবে, যিনি স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচিতি হবেন। এরপরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। অভিযোগ গঠনের পর সাক্ষ্য ও জেরা যুক্তি উপস্থাপনের পর রায় ঘোষণা করা হবে। হেডিং ক্যাপশন দেখে অনেকে ভাবছেন যে বিষয়টা নেগেটিভ, কিন্তু আমি এটাকে পজিটিভে নিচ্ছি। কারণ একটু পেছনে যেতে হবে, তো ভুলে গেছেন নাকি? বর্তমানে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শোনার পরে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদেরও বিভিন্ন বক্তব্য শোনার পরে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমেরিকার সাথে আসলে কি ঘটছে। বন্দর, করিডোর, স্টারলিংক, তারপর হচ্ছে যে আপনার নানান ধরনের ইস্যুগুলো, এগুলোর পেছনে কারণ কি? ইভেন নানান বক্তব্য বিএনপি দিচ্ছে। তো এর মাঝখানে সারা পৃথিবীতেই আমাদের মতন যে রাষ্ট্রগুলো আছে তারা চায় আমেরিকা তাদের প্রতি খুশি থাকুক। তো সেই খুশি থাকার জন্য তারা কি করতেছে, নানান ধরনের পরিকল্পনা নিচ্ছে। বিশেষ করে গেল 2-1 মাস আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর উপরে একটা বিশাল ট্যাক্স নির্ধারণ করছিলেন, খেয়াল আছে তো? এরপরে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে নানান চিঠি পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এটাকে 3 মাসের জন্য পেন্ডিং করছিলেন। বাট 3 মাস পর কি হবে? অলরেডি এরকম বিভিন্ন ইস্যুতে ইলন মাস্কের সাথেও ট্রাম্পের সম্পর্ক ভেঙে গেছে এবং ইলন মাস্ক ট্রাম্পের সরকারের যেই দায়িত্বশীলতার জায়গা ছিল সেখান থেকে তিনি সরেও যাচ্ছেন বা অলরেডি সরে গেছেন অনেক বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, বাংলাদেশের উপর ট্রাম্প 37% শুল্ক আরোপ করেছিল। সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এখন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো প্রায় 1 বছর উপরে থাকবেন ওনার দেওয়া টাইম অনুযায়ী। তো এই সময়টায় অর্থনীতির যে দুরবস্থা,
রপ্তানি আমদানির মধ্যে যদি ধাক্কা খায় তাহলে তো কি অবস্থা হবে আপনি চিন্তা করেন। হ্যাঁ, তো এগুলো কি বিবেচনা করে আমেরিকাকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পের ভাবেই চিন্তা করছেন। ডক্টর ইউনূস তিনি নিজে একজন বিজনেসম্যান, ট্রাম্প একজন বিজনেসম্যান। সো একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের বিষয়টা বলছে যে কি পাইলে খুশি হয়। ট্রাম্পের একটাই চাওয়া যে কোনো প্রতিষ্ঠান এগুলো আমেরিকাতে হবে, যে কোনো ব্যবসা বাণিজ্য চুক্তি আপনি আমেরিকা থেকে করবেন, 2 টাকা বেশি দিয়ে কিনেন, তারপরেও আমেরিকা থেকে কিনেন। তো হতে পারে যে আমরা এখন যে সিদ্ধান্তগুলো দেখছি ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কারোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি করে তুলা, তেল এবং গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে। তেল এবং গ্যাসের জন্য সস্তা যে দেশগুলো সেগুলোকে বাদ দিয়ে কেন আমেরিকা, অথবা তুলার জন্য আরো বিভিন্ন বিকল্প রাস্তা বাংলাদেশের হাতে ছিল। এখন এখানে কাহিনী একটাই, হয়তো আমরা তেল তুলা কিনতে গেলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় $1 $2 আই ডোন্ট নো এখানে হয়তো বেশি হবে, কিন্তু ওই যে 37% যেটা শুল্ক সেইটা অনেক কমে যাবে, বা পূর্ববর্তী যে শুল্কটা ছিল সম্ভবত এটাই আরোপ হবে। এই চিন্তা ভাবনা থেকে আমেরিকাকে খুশি করার জন্য বিরল পদক্ষেপ নিয়েছেন সরকার। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আপনার নিক্কি এশিয়াকে, মানে এই মুহূর্তে জাপানে তিনি আছেন, সেখানে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়ে বলছেন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছে। প্রতিটি অংশীজন বলতে যে রাষ্ট্রগুলো আছে তাদের কথা বলে যাচ্ছেন। ইউনূস বলছেন যদি আরো আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানি কমিয়ে নিবে। মানে এখন আমরা অন্য দেশ থেকে যদি তেল কিনি, কথার কথা 10 লিটার, এখন আমরা অন্য দেশ আমেরিকা থেকে 5 লিটার আনলে অন্য দেশ থেকে 5 লিটার আনবো, সুতরাং এটা অতিরিক্ত কিনা হবে না। তিনি মন্তব্য বলছেন আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি, ভারত থেকেও তুলা কিনি, কিন্তু আমরা দেখছি কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনবো না, যাতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতিটা কমে যায়। এখন এই পরিকল্পনায় আপনার তুলা থেকে শুরু করে কি বলা হয় যে তিনি বলছেন যে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি, তবে এই পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে। এবং কি তিনি বলছেন যে আমরা পরিস্থিতিকে হুমকি হিসেবে দেখছি না, আমরা এটিকে সুযোগ হিসাবে দেখছি। কিন্তু এগুলোতে আসলে কতটুকু কার্য সম্পাদন হবে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত স্থানীয় সময়ে গতকালকে ট্রাম্পের শুল্ক কার্যকর করা বন্ধ করে দিয়েছেন। আদালত রায় দিয়েছে সংবিধান কংগ্রেসকে বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় এবং প্রেসিডেন্ট আইন বিভাগকে বাতিল করতে পারেন না। তার মানে ট্রাম্পের শুল্ক যেটা চাপাই দিছিল সেটা অলরেডি আপনার আদালতের মাধ্যমে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ট্রাম্প বইলা কথা। তবে এই পলিসিটা একদিকে খারাপ না, বাংলাদেশকে আগামীতে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে ব্যবসা বাণিজ্য করতে হলে ট্যাক্স ইস্যুটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। কারণ আপনি কমে বানাচ্ছেন না, বিষয়টা ওই জায়গা না। দেখা যাচ্ছে আমাদের থেকে হয়তো 2 টাকা কমে অন্য দেশ বানাচ্ছে, কিন্তু আমরা ট্যাক্স মাফের কারণে আমরা এই জিনিসটা অল্প দামে ঢুকাইতে পারতেছি। যেমন ধরুন একটা গাড়ি হয়তো আমরা দক্ষিণ কোরিয়াতে আমি আছি, হুন্দাইয়ের অথবা কিয়ার অথবা ধরেন স্যামসাং এরও গাড়ি আছে দেশে, আরো বিভিন্ন কোম্পানির গাড়ি আছে। তো এই গাড়িগুলো এই দেশে কিনতে হয়তো বাংলাদেশি টাকা লাগে 20 লাখ, কিন্তু বাংলাদেশে গেলে এই একই গাড়ি 60 লাখ 65 লাখ দিয়ে কিনতে হয় ট্যাক্সের কারণে। তার মানে বুঝতে পারছেন যে ট্যাক্স ইস্যুটা কোথায় কাজ করে। দেখা যাক ইউনূসের পরিকল্পনা কতটা কাজে দেয়। তবে জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ দক্ষ শ্রমিক নেবে, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে দেশের মিডিয়াতে। আগামী 5 বছরে এটা হবে, খবরে সেটা উল্লেখ করা হয়েছে। এবং বরাবরের মতোই যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ যাদের ইনফ্লুয়েন্স আছে অনেকেই এটাকে সরকারের বিরাট সাফল্য হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা করছেন। আমরা এই প্রবণতা দেখছি বেশ কিছুদিন থেকেই। সরকারের কোনো একটা জায়গায় কোনো রকম সাফল্য হলেই সেটাকে বিরাট করে এনে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের সামনে উপস্থিত করার প্রবণতা আছে। সবসময় সেটা হয়েছে তা না, অনেক ক্ষেত্রেই হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে 1,80,000 রোহিঙ্গাকে মানে মিয়ানমার সরকার অফিসিয়ালি রেকগনাইজ করেছে, এটাকে অনেকে 1,80,000 রোহিঙ্গা ফেরত চলে যাচ্ছে, তাতে ডক্টর ইউনূসের আমলেই আগামী ঈদের আগে সব রোহিঙ্গা চলে যাবে, ওনার দ্বিতীয় নোবেল আসবে, এসব প্রচারণা চলেছিল। আমরা পরবর্তীতে দেখেছি এটা একেবারেই মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা ছিল, অহেতুক, অতিরঞ্জিত ছিল। জাপানের কর্মী নেওয়ার ব্যাপারটাও ঠিক একই রকম, এবং আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব আসলে কেন এটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার আগে আমি আরেকটা কথা একটু যোগ করতেই চাই, একটু সারপ্রাইজিং। একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও আমরা দেখছি এটাকে ইউনূস ম্যাজিক হিসাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, এই 1 লক্ষ কর্মী নেওয়ার ব্যাপারটা। আমরা একটু দেখি এখানে আসলে কি হয়েছে। এখানে একটা সমঝোতা স্মারক হয়েছে বাংলাদেশ ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়িজ অ্যান্ড ট্রেনিং বিএমইটি এবং ওদের একটা আছে কাইকম ড্রিম স্ট্রিট, এদের মধ্যে দ্বিতীয়টা জাপানের সাথে, এরকম করে কয়েকটা এজেন্সির মধ্যে চুক্তি হয়েছে। সেখানে এই কর্মীর কথা, আমরা জানি জাপানের ডেমোগ্রাফির অবস্থা খুবই খারাপ, ওখানে জন্মহার এত কমে গেছে, ওই দেশে বৃদ্ধের সংখ্যা বাড়ছে। জাপানে এটা খুবই অ্যালার্মিং জায়গা যে জাপানের ভবিষ্যতে তার গ্রোথ কীভাবে মেনটেন করবে, কারণ ওখানে জন্মহারের অবস্থা খুবই খারাপ এবং প্রচুর বৃদ্ধ মানুষ বাড়ছে। শতবর্ষী মানুষদের মধ্যে জাপানেদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি। সো তারা কর্মী নেবেন, এটা হওয়ারই কথা। কিন্তু এই জায়গাতে এই রিপোর্টেই আমরা যদি বলি সেটা এরকম, মানে ওয়াতা
ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা 3000-এ উন্নীত করার পরিকল্পনা করেছে। বাংলাদেশে কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানে চাকরি বাজারে প্রবেশ করতে পারবে। তার মানে অলরেডি জাপানের একটা প্রতিষ্ঠান, এখন না, এটা আরও আগে থেকেই, শেখ হাসিনার আমল থেকেই তারা এখানে একটা ট্রেনিং সেন্টার খুলেছে, কারণ জাপানের যে স্কিলগুলো প্রয়োজন তারা এখানকার লোকজনকে সেই ট্রেনিং দেয়। অলরেডি 1500 করে দিচ্ছে, এটা বাড়াবেন বলছেন। তো এই প্রসেসটা তো ছিল, এটা কোনো নতুন কিছু না। আচ্ছা, আমরা যদি সার্চ করতে যাই, আরও মজার তথ্য আমাদের সামনে এসে হাজির হবে। সেটা হচ্ছে 2019 সালের রিপোর্ট। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান। একই রকম এখন যেটা 1 লক্ষের কথা বলা হচ্ছে, আমি পড়ি। জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশে দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি সহযোগিতার স্মারক স্বাক্ষর করেছে 2 দেশ। ফলে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের কর্মীরা। জাপানের টোকিওতে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র, এগুলো মিলে বাংলাদেশের সাথে এই চুক্তি হয়েছে এবং এই সময় আমাদেরকে জানানো হয়েছে এগুলো হবে। তারপরে এখানে একই রকম যে তথ্য আছে, 2017 সালে ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জাপানের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সরকারিভাবে বর্তমানে কারিগরি শিক্ষানবিশ হিসেবে কর্মী পাঠানো হচ্ছে সে দেশে। তবে অনেকদিন ধরেই জাপানের কর্মী আমদানির তালিকায় প্রবেশের চেষ্টা করছে সরকার। তাহলে আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময়ে এটা হয়েছে, সে সময় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যেমন ডক্টর ইউনূসের সময় হয়েছে, এবং একটা গ্রুপ অলরেডি সেখানে তারা শেখ হাসিনার আমলেই বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে সেখানে তারা তাদের মতো করে তাদের ডিজায়ার্ড যে স্কিল, ডিজায়ার্ড যে কারিকুলাম, সেটার মতো করে তারা প্রশিক্ষণ দিয়ে জাপানের মানুষজন নিচ্ছেও, সামনে আরও নেবে, এটা জাপানের প্রয়োজন। এটাকে সরকারের ক্রেডিট হিসাবে দেখানোর চেষ্টা খুবই হচ্ছে। মানে আমি অনেকগুলো ফেসবুকে কাউন্টে দেখছি, এর মধ্যে কোনোটা মানে খুব দ্রুত স্প্রেড করার চেষ্টা করছে। আমরা দেখেছি যখনই সরকারের কিছু হয়, বিডার যিনি আছেন, উনি পজিশনটা ভুলে গেছে, ওনার একটা বক্তৃতা দিয়ে নাকি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের এফডিআইর বন্যা বয়ে যাবে, সেটা নিয়ে একটা স্টেটাস অসংখ্য জায়গা থেকে হুবহু একই স্টেটাস দেওয়া হয়েছে। সো একটা সিন্ডিকেটেড পরিকল্পনা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছি। এবারও এটা একই রকমভাবে করা হচ্ছে। আমি একটু পেছনে ফিরে যেতে চাই, সেটা হলো সম্ভবত 25শে মার্চ সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়েছিলেন প্রফেসর ইউনূস। তিনি তারপর দিনই সম্ভবত চায়না যাচ্ছিলেন। সেখানে তিনি যেভাবে ক্রেডিট ক্লেম করেছিলেন, আমি সেদিনই একটা মন্তব্য করেছি, খুবই হয়তো হার্শ ভাষায় করেছি, আপনাদের অনেকের কাছে ভালো লাগে না। সেদিন আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে সরকার ক্ষমতা ধরে রাখতে চায়, ডক্টর ইউনূস ক্ষমতা ধরে রাখতে চাইছেন। আমি তার ভাষণটা দেখে আমার মনে হয়েছিল টিপিক্যালি একটা সরকার যে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় সেরকম ভাষণ। আজকে আর বিস্তারিত অ্যানালিসিসে যাচ্ছি না। প্রচুর ক্রেডিট ক্লেমিং ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু ক্রেডিট ক্লেমিং ছিল এবং তালিকা বড় করার জন্য এমন সব জিনিস আনা হয়েছে যেটা আসলে প্রয়োজনীয় ছিল না, অন্তত ডক্টর ইউনূসের সরকারের কাছে এটা আমরা এক্সপেক্ট করিনি। এখনও তারা তো বটেই, তার আশপাশ থেকে নানান জায়গা থেকে এই ক্যাম্পেইনটা হচ্ছে। আমি তখন বলেছিলাম, আবার একটু বলতে চাই, নিজের বিশাল কৃতিত্ব দেখানোর চেষ্টা আসলে 2 রকম সরকার করে, গণতান্ত্রিক সরকার, অগণতান্ত্রিক সরকার, বোথ, যারা ক্ষমতা এক্সটেন্ড করতে চায়। গণতান্ত্রিক সরকার তার ক্ষমতা এক্সটেন্ড করতে চায় নির্বাচনের মাধ্যমে, সে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন দিতে চায়, সে কারণে সে জনগণকে বারবার বলতে চায়, দেখো আমি তোমার জন্য এটা করেছি, তাই তুমি আমাকে ভোট দাও, আমাকে আবার ক্ষমতায় রাখো। আবার ফানি ব্যাপার, মজার ব্যাপার, যে সরকারটা ভোট দিতে চায় না সেও একই কাজ করে, তবে তার ন্যারেটিভ ইজ ডিফারেন্ট। সে হচ্ছে, দেখো তোমার জন্য আমি এটা করছি, তাহলে ভোট টোটের আর দরকার কি, তোমাকে তো আমি উন্নয়ন দিচ্ছি, সুতরাং উন্নয়ন নাও, আমাকে ক্ষমতায় রাখো, ভোট টোটের ব্যাপার নেই, আমি এটা আমার মতো করে বুঝে নিই, তোমাকে আমি কী দিচ্ছি তুমি সেটা দেখার চেষ্টা করো। দুজনই একই কাজ করে, কিন্তু দুজনের প্রধান ফোকাস হচ্ছে ক্ষমতা এক্সটেন্ড করা। ডক্টর ইউনূসের পক্ষ থেকে, তার দিক থেকে এই ক্যাম্পেইন চলছে। আমি শুরুতে যে ডক্টর আসিফ নজরুলের স্ট্যাটাসটার কথা বলছি, আমি বলছি না তিনি এটার পার্ট, কারণ হলো তিনি বরং যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তিনি তাদের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। এখন না, সেই ডে 1 থেকে। কারণ আমি আপনাদেরকে আগেও একদিন দেখিয়েছি, উপদেষ্টা পরিষদের মধ্যে প্রথম সেনাপ্রধান বলেছেন, এরপর উপদেষ্টা পরিষদের মধ্যে এই ডিসেম্বর বা 1.5 বছরের মতো একটা সময়সীমার কথা প্রথম ডক্টর আসিফ নজরুলই বলেছিলেন। রাদার পরবর্তীতে ধর্ম উপদেষ্টা সেটা ডিনাউন্স করে বলেছিলেন, শেখ হাসিনা যতদিন আয়ু থাকতো এই সরকারের, মানে 5 বছর, সেটা নাকি তাদের আয়ু। আমরা ভুলে গেছি, কিন্তু একটু স্মরণ করিয়ে দিলাম। তো উনি, এবং এই কারণে সাম্প্রতিক সময়ে এনসিপি যে 3 জনের পদত্যাগ চাইছে, তার মধ্যে ডক্টর আসিফ নজরুল আছেন, তাতে বোঝা যায় যে উনি অন্তত ওই ইন্টেনশন থেকে কাজটা করেন নাই। কিন্তু যে কথাটা বলছিলাম, এই ক্যাম্পেইনের পার্ট, ওনার ওই স্ট্যাটাসটাকে আমি একটু কিউরিয়াস বলে আপনাদের দেখালাম, কিন্তু আমি এটাকে এটা পার্ট মনে করছি না। কিন্তু যে কথাটা বলছিলাম যে এরকম আছে এবং অনেকে দেখাতে চায়, আর এই সরকার এত ভালো কিছু করে ফেলছে, তাহলে কেন এই সরকার না? এই সরকারের সময়, ঈদের সময় গেলে যেমন এই যে এবারও 10 দিন ছুটি দিয়ে দিয়েছে, সবাই 10 দিন ছুটি পেল, খুশি, এবং 10 দিন যেহেতু ভেঙে যাবে, সুতরাং জ্যামও হবে না, সবাই বলবে দেখো কত ভালো করেছে। সো এই সরকার 5 বছর নয় কেন? রমজানের জিনিসপত্রের দাম খানিকটা কম ছিল, একই আলাপ ক্রমাগত হয়েছে, লোডশেডিং কম হয়েছে, একই আলাপ, খুব ভালো। কিন্তু এই যে গ্যাসের জন্য, মানে গাড়ির গ্যাসের জন্য যে কি ভোগান্তি হচ্ছে, আমি প্রাইভেট কারের কথা বলছি না, সিএনজি স্কুটারের কথা বলছি, নিজে প্রচুর ওই বাহনটাতে চলি, আমাকে দুঃখের কথা অনেকে বলেন।
3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। কিন্তু ওই যে মিডল ক্লাস তারা যে কোনো একটা কিছু পেলেই সেটাকে একটা অংশ এটাকে অ্যাম্প্লিফাই করছেন, ক্যাম্পেইন করছেন। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূসের এবং বিশেষ করে জাপানে তিনি যেভাবে কথা বলেছেন তার নিজের এখন এই ক্ষমতা এক্সটেন্ড করার ইভেন বিয়ন্ড জুন, আই রিপিট, ইভেন বিয়ন্ড জুন 2026 তার নিজেরও সেরকম চিন্তা আছে বলে আমি সন্দেহ প্রকাশ করতে শুরু করছি। আমি এখনো কনফিডেন্ট নই, কিন্তু সন্দেহটা প্রকাশ করে রাখছি। সন্দেহ হলেও প্রকাশ করে রাখা দরকার। বাংলাদেশের এই অত্যন্ত টার্বিউলেন্ট পলিটিক্যাল টাইমে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এই জাপানে কর্মী পাঠানো নিয়ে যে এক্সাজারেটেড কথাবার্তা এটাকেও ইউনূস কিভাবে জালিয়াতি করে ক্ষমতায় বসেছেন তার একটু ছোট্ট বিবরণ। এতদিন সবাই জানতেন যে ইউনূসের সরকার অবৈধ সরকার, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইউনূসের সরকার শুধু অবৈধ নয়, এটা একটা জালিয়াতির সরকার, জালিয়াতদের দিয়ে তৈরি একটি সরকার। এটা এক। তারপরে আছে সেনাপ্রধানকে বার্তা দিয়েছে ভারত। কি বার্তা দিয়েছে? এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন। এই 3টি বিষয় ছোট্ট করে আপনাদের সামনে বলবো। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান নেই, এটা মনে হয় এখন বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সবাই জানেন। কেয়ারটেকার সরকার গঠনেরও কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকার যাই হোক না কেন সেটার কোনো বিধান নেই। আগে ছিল, কিন্তু 2011 সালে বাংলাদেশ সংসদ, কোন সংসদ? তখনও কিন্তু শেখ হাসিনা নির্বাচনে, এই যারা এখন সব বলে না ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন রিগিং করে জিতেছে, সেই নির্বাচন কিন্তু রিগিং করে জেতা নির্বাচন নয়। সেই নির্বাচনে জিতে সাংসদরা তাদের ভোটে তারা সংবিধান পরিবর্তন করেছিল 2011 সালে। তার মানে 2011 সালে বাংলাদেশ সংসদ এই ব্যবস্থা, মানে কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা রদ করে দেয়। তাহলে কোন আইনে, যেখানে সংবিধানে নেই এই ব্যাপারটি, এইভাবে সরকার গঠন, তাহলে কোন আইনে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হলো দেশে? এটা একটা প্রশ্ন। কোন আইনেই বা রাষ্ট্রপতি সাহেব তিনি সংসদ বাতিল করলেন? হ্যাঁ, সংসদ বাতিল করার পক্ষে একটা কারণ তিনি দেখাতেই পারেন যে উদ্ভূত পরিস্থিতির জন্য ও রাজনৈতিক দলগুলোর চাপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সংসদ ভেঙে দিতে বাধ্য হন। যদিও এই ভেঙে দেওয়ার অধিকার কিন্তু তার নেই। এই ভেঙে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ইনিশিয়েট করবে যে সরকার, সংসদের যে নির্বাচিত সরকার, তারা কিন্তু সেটা ইনিশিয়েট করবে। এটাই হচ্ছে কথা। মানে প্রধানমন্ত্রী সুপারিশ করলে সেই সুপারিশের ভিত্তিতে তিনি সংসদ ভাঙতে পারেন, কিন্তু শেখ হাসিনা এমন কোনো সুপারিশ করেননি, এমনকি তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেননি। তাহলে এটাই ছিল বাস্তবতা। শাহাবুদ্দিন সাহেব, রাষ্ট্রপতি মাননীয়, তিনি ভেঙে দিতে বাধ্য হয়েছেন সংসদ চাপে, এবং সেই চাপটি গত বছর জুলাই আগস্টে কোন জায়গাতে ছিল সেটা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি সে কাজটি করেছেন বটে, তবে কাজটি অসাংবিধানিক, সংবিধান সম্মত নয়। কিন্তু ইউনূস সাহেবের সরকার গঠন, বাংলাদেশ সংবিধানে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো ধরনের সরকার, কেয়ারটেকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক বা জাতীয় সরকার হোক, এই ধরনের সরকার গঠনে বন্ধ হয়ে গেছে। একটু আগেই বলেছি 2011 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে কি করে ইউনূস সাহেব সরকার গঠন করলেন? জানা যাচ্ছে এটা হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়া একটি সাংবিধানিক ব্যাখ্যার ভিত্তিতে। এই সাংবিধানিক ব্যাখ্যার এর সূত্রটা কিন্তু সংবিধানের সম্ভবত 106 নম্বর ধারায় এইটা বলা রয়েছে। সেই ব্যাখ্যার তার ভিত্তিতেই এই সরকার নয়, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে। সেই ব্যাখ্যার অনুলিপি বা প্রতিলিপি এটা কিন্তু এতদিন চেপে রাখা ছিল, বাইরে আসেনি, সেটা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেটি আসার পর অনেক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের দেয়া ব্যাখ্যায় অন্তর্বর্তী সরকার তৈরির কথা বলা হয়নি, বলা হয়েছে অন্তর্বর্তী একটি ব্যবস্থার কথা। সেই ব্যবস্থাটা ব্যাখ্যা করলে এটাই পাওয়া যায় যে এখানে রাষ্ট্রপতি সরকার চালাবেন, দেশ চালাবেন, তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন, সেই উপদেষ্টারা তার হয়ে কাজ করবে। এখনকার এই যে প্রধান, এখন এই যে রাষ্ট্রপতি দেশ চালাবেন, ওই উপদেষ্টারা নয়, এমনকি প্রধান উপদেষ্টা ইউনূস যেটা করছেন সেটাও নয়। এবং এটা হবে কেন না, যাতে কাজকর্ম, একটা রাষ্ট্রের, একটা সরকারের কাজকর্ম যাতে আটকে না যায়, সেই জন্য এই ব্যবস্থাটা করা হবে। তার মানে প্রশ্নটা হচ্ছে, ব্যাপারটা দাঁড়ালো, রাষ্ট্রপতি তিনি দেশ চালাবেন এবং তাকে অ্যাডভাইস দেবেন অ্যাডভাইজাররা, উপদেশ দেবেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া যেভাবে প্রধানমন্ত্রীর মতো চলছেন, তার হাবভাব যেন প্রধানমন্ত্রীর মতো, সেটা কিন্তু নয়। সেটা সুপ্রিম কোর্টের হয়ে যে সাংবিধানিক ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল সেখানেও এটা নেই।
কিন্তু এতদিন মোটামুটি এটা নিয়ে এসব নিয়ে কোনো ছোটোখাটো তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সেগুলোকে চেপে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এবং বেশি যদি কেউ বলতে যায় তাহলে তার জন্য তো জেলখানার দরজা খোলা আছে, সেখানে চলে যেতে হবে। 150 জনের ওপরে সাংবাদিক, তারা কিন্তু এই সরকারের আমলে, এখন ফ্যাসিস্ট নয়, অত্যন্ত গণতান্ত্রিক বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের আমলে 150 জনের ওপর সাংবাদিক বন্দী হয়ে কারাগারে পচে মরছে। যাই হোক, এখন ঝামেলা একটা হয়েছে সম্প্রতি। দিন কয়েক আগে সেনা কর্তৃপক্ষ গত আগস্টে যেসব বিখ্যাত মানুষজন প্রাণ বাঁচাতে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের একটা তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী। সেখানে দেখা যাচ্ছে স্বয়ং সুপ্রিম কোর্টের যিনি তখন প্রধান বিচারপতি ছিলেন, তিনি সমেত আরও বেশ কিছু বিচারপতি তারা সেনানিবাসে অবস্থান করছেন। কেন অবস্থান করছিলেন? প্রাণ বাঁচাতে পালিয়ে এসে সেনানিবাসে আশ্রয় নিয়ে রেখেছিলেন। তাহলে প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি যে ব্যাখ্যা চেয়েছিলেন, সাংবিধানিক ব্যাখ্যা, যে দেশ কি করে চলবে, সেই ব্যাখ্যা দেওয়ার জন্য সাংবিধানিক যে ফুল বেঞ্চের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই ফুল বেঞ্চের বৈঠক কোন বিচারপতিরা বসলেন সেখানে, কোথায় করলেন সেই বৈঠক, কে কে ছিলেন সেই বৈঠকে, কবে হলো সেই বৈঠক। এছাড়া বিচারপতিরা এমন ক্ষেত্রে নিজের মতামত আলাদা করে দেওয়ার নিয়ম, সেইটাই নিয়ম। বেঞ্চের নিয়ম হচ্ছে প্রত্যেক বিচারপতি তাদের মতামত আলাদা করে দেবেন এবং সেই মতামতের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, যেখানে ডিসেন্টিং মতামত থাকে অর্থাৎ বিভিন্ন রকমের মতামত থাকে, সেখানে ওই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এইটা হচ্ছে নিয়ম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সেই সব মতামতগুলো কোথায়, যেগুলো ওই বিচারকরা যারা এইসব দিয়েছেন বলে বলা হচ্ছে, তাদের সেই আলাদা আলাদা মতামত কোথায়? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।